কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমেস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই A1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ 3টি বড় 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমার যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো। চলো দেখে নাও তোমরা কোশ্চেন 3টির অ্যান্সার দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, দেখো প্রথম কোশ্চেন ছিল 19 শতকের নবজাগরণের প্রেক্ষাপট আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। উত্তরটি দেখো, উত্তরে প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। 19বিংশ শতকের প্রথম দিকে বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে বাংলার সমাজ সংস্কৃতি ধর্ম প্রভৃতি সর্বক্ষেত্রেই এর প্রভাব পড়ে। এর প্রভাবে বাঙালির ভাবজগতে এক বৌদ্ধিক আন্দোলন শুরু হয়। নেক্সট পয়েন্ট করে লিখবে 1 নম্বর পাশ্চাত্য শিক্ষার প্রসার। 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। কলকাতার মধ্যবিত্ত শ্রেণী, ধনী ব্যবসায়ী, নব্য জমিদার শ্রেণী প্রমুখ পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির সংস্পর্শে এলে তারা পাশ্চাত্যের আধুনিক সাহিত্য, দর্শন, যুক্তিবাদ, মানবতাবাদ, উদারবাদ প্রভৃতির দ্বারা বিশেষভাবে আকৃষ্ট হন। 2 নম্বর পয়েন্ট নবজাগরণের উন্মেষ। 19 শতকের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উদ্যোগে বাংলায় পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা, ধর্মীয় উদারতা, সমাজ সংস্কার, আধুনিক সাহিত্যের বিকাশ প্রভৃতি শুরু হয়। ফলে 19বিংশ শতকে বাংলার সমাজ সংস্কৃতিতেও ব্যাপক অগ্রগতি ঘটে। এই অগ্রগতিকে কেউ 19 শতকের বাংলার নবজাগরণ বলে অভিহিত করেছেন। 3 নম্বর নবজাগরণের প্রসার। 19 শতকের বাংলার বৌদ্ধিক অগ্রগতি বা নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। কলকাতা থেকে এই নবজাগরণের ধারা পরবর্তীকালে বাংলা তথা ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ে। রামমোহন, বিদ্যাসাগর, কেশবচন্দ্র, দেবেন্দ্রনাথ প্রমুখ এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। নেক্সট পয়েন্ট লিখবে বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি। পঞ্চদশ শতকে সংঘটিত ইউরোপের নবজাগরণের সঙ্গে অনেকে 19 শতকের সংঘটিত বাংলার নবজাগরণের তুলনা করেছেন। এর ফলে বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি ব্যাখ্যা করা হয়। যেমন 1. সীমিত পরিসর। 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি বা পরিসর ছিল খুবই সীমিত। তা ছিল মূলত শহর কেন্দ্রিক, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক। কলকাতার বাইরে গ্রাম বাংলায় এই নবজাগরণের প্রসার ঘটেনি এবং গ্রাম বাংলার বৃহত্তর জনগোষ্ঠী এই নবজাগরণের কোনো সুফল পায়নি। 2 নম্বর পয়েন্ট মধ্যবিত্ত সমাজের সীমাবদ্ধ। বাংলার জাগরণ শুধু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজে সীমাবদ্ধ ছিল। বিভিন্ন ঐতিহাসিক এই সমাজের লোকেদের মধ্যবিত্ত ভদ্রলোক বলে অভিহিত করেছেন। এজন্য অধ্যাপক অনিল শীল এই জাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন। 3 নম্বর পয়েন্ট দরিদ্র মানুষের দূরত্ব। বাংলার এই জাগরণের সঙ্গে গ্রামগঞ্জের হাজার হাজার দরিদ্র মেহনতি মানুষের কোনো প্রত্যক্ষ যোগ ছিল না। পণ্ডিত জওহরলাল নেহরু মনে করেন যে ঔপনিবেশিক শাসনের জ্ঞানদীপ্তি শুধু উচ্চবর্ণের হিন্দুদের ওপরেই প্রতিফলিত হয়েছিল, সাধারণ জনগণের মধ্যে এর বিশেষ প্রভাব পড়েনি। 4 নম্বর পয়েন্ট ব্রিটিশ নির্ভরতা। বাংলার এই জাগরণ অতিমাত্রায় ব্রিটিশ নির্ভর হয়ে পড়েছিল। ব্রিটিশ শাসনের প্রতি শ্রদ্ধাশীল নবজাগরণের নেতৃবৃন্দ মনে করতেন যে ব্রিটিশ শাসনের দ্বারাই ভারতীয় সমাজের মঙ্গল সাধিত হবে। ঐতিহাসিক যদুনাথ সরকার লিখেছেন, ইংরেজদের দেওয়া সবচেয়ে বড় উপহার হলো আমাদের 19 শতকের নবজাগরণ। এই কারণে তিনি ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা গৌরবময় ভোর বলে অভিহিত করেছেন। 5 নম্বর পয়েন্ট হিন্দু জাগরণবাদ। বাংলার নবজাগরণ প্রকৃতপক্ষে হিন্দু জাগরণবাদে
পর্যবসিত হয়। রাধাকান্ত দেব, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রমুখের কার্যকলাপে হিন্দু জাগরণবাদের ছায়া দেখতে পাওয়া যায়। রামমোহন ও বিদ্যাসাগর হিন্দু শাস্ত্রকে ভিত্তি করে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন। তাই অনেকে মনে করেন 19 শতকের বাংলার নবজাগরণ ধর্মনিরপেক্ষ মানবতাবাদের ভূমিকা ছিল খুবই গৌণ। এরপর দেখো নেক্সট পয়েন্ট রাখা হয়েছে উপসংহার। বাংলার সমাজ, ধর্ম ও সংস্কৃতি ক্ষেত্রে এই নবজাগরণ যে কিছুটা পরিবর্তন এনেছিল তাতে কোনো সন্দেহ নেই। জনৈক জার্মান সমাজতত্ত্ববিদের মতে ভারতের নবজাগরণের মাধ্যমে মধ্যযুগ থেকে আধুনিক যুগের সূচনা ঘটেছিল। এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার কারণ। হিন্দু মেলা প্রতিষ্ঠার কারণ ও কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। উত্তরটি দেখো, উত্তরে বলা হয়েছে প্রথম পয়েন্ট হিন্দু মেলা। রাজনারায়ণ বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে নবগোপাল মিত্র 1867 সালের 12 এপ্রিল প্রতিষ্ঠা করেন জাতীয় মেলা বা চৈত্র মেলা বা হিন্দু মেলা। এক্ষেত্রে তাকে সহায়তা করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রমোহন ঠাকুর, দিগম্বর মিত্র, প্যারীচরণ সরকার প্রমুখ ব্যক্তি। চিতপুরের রাজা নরসিংহচন্দ্র বাহাদুরের বাগানে চৈত্র সংক্রান্তিতে এই মেলা শুরু হয়। মেলার 3য় বর্ষে নামকরণ হয় হিন্দু মেলা। এই সমিতির মুখ্যপাত্র ছিলেন ন্যাশনাল। নেক্সট পয়েন্ট, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য বা কারণ। 1. জাতীয় জীবনের সকল দিককে সঞ্জীভূত করা। 2. রাজনৈতিক কাজকর্ম অপেক্ষা স্বদেশপ্রেম, দেশাত্মবোধ, জাতীয়তাবোধ, ঐক্যবোধ জাগ্রত করা। 3. হিন্দুদের ঐক্যবদ্ধ করা ও হিন্দুদের মর্যাদা প্রতিষ্ঠা করা। 4. পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার প্রতিরোধ করা। 5. জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দান করা এবং বাঙালির হীনমন্যতাকে দূর করা। 6. দেশের বিভিন্ন প্রান্তে স্বদেশী শিল্প সামগ্রী সংগ্রহ করে তা প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা। 7. হিন্দুদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি করা। 8. হিন্দু ধর্মের ঐতিহ্য গৌরবগাথা সাধারণ মানুষদের মধ্যে বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে প্রচার করা। নেক্সট পয়েন্ট, সীমাবদ্ধতা। 1. হিন্দু মেলা হিন্দু ধর্মকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়। এর মাধ্যমে নবগোপাল মিত্র হিন্দু ভারতের পুনর্জাগরণের স্বপ্ন দেখেন, কিন্তু নতুন প্রজন্মের বাঙালি মধ্যবিত্ত শ্রেণী হিন্দু মেলার এই ভাবধারাকে সমর্থন করেননি। 2. হিন্দু মেলা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ গুরুত্ব না দিয়ে শুধু দেশাত্মবোধের প্রচারের উদ্যোগ নেয়, এই কারণে তা ফলপ্রসূ হয়নি। 3. হিন্দু মেলার পরবর্তীকালে ভারত সভার প্রতিষ্ঠার পর এই সভা সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ভারত সভার উপস্থিতিতে হিন্দু মেলা ক্রমে গুরুত্বহীন হয়ে পড়তে থাকে। নেক্সট পয়েন্ট, গুরুত্ব। হিন্দু মেলার গুরুত্ব। 1. প্রাদেশিকতার ঊর্ধ্বে উঠে এই সভা সারা ভারতের কথা চিন্তা করত। 2. হিন্দু মেলা কথাটির মাধ্যমে সাম্প্রদায়িক সভা মনে করলেও বাস্তবে এখানে বিভিন্ন ধর্মাবলম্বীদের সমন্বয় ঘটেছে। 3. সত্যেন্দ্রনাথ ঠাকুরের মিলে সবে ভারত সন্ধান গান দিয়ে এই উদ্বোধন হতো। 4. এই মেলাটা কেন্দ্র করে সাহিত্যের বিভিন্ন শাখা সমৃদ্ধ হয়। নেক্সট সর্বশেষ পয়েন্ট, উপসংহার। সব মিলিয়ে বলা যায় জাতীয়তাবাদ প্রসারে ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে হিন্দু মেলা বা চৈত্র মেলার অবদান অস্বীকার করা যায় না। এরপর দেখে নাও নেক্সট 3 নম্বর কোশ্চেন রাখা হয়েছে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, দলিতদের অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেন অ্যান্সারগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও, পরীক্ষার জন্য অবশ্যই তোমরা উপকৃত হবে। দেখো কোশ্চেনটির অ্যান্সার দেখে নাও। উত্তরে লিখবে জাতীয়তাবাদী কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও অনুন্নত সম্প্রদায়ের নেতা ডাক্তার ভীমরাও রামজি আম্বেদকর উভয়ই অস্পৃশ্যতা দূরীকরণ ও দলিত শ্রেণীর উন্নয়নে উদ্যোগী হলেও দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। 1931 খ্রিস্টাব্দের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের প্রতিনিধিদের মধ্যে অন্যতম ছিলেন কংগ্রেস দলের প্রতিনিধি মহাত্মা গান্ধী এবং দলিত প্রতিনিধি ভীমরাও আম্বেদকর।
দলিতদের অধিকার নিয়ে বৈঠকে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে তীব্র বিতর্ক দেখা যায়। নেক্সট পয়েন্ট, মতভেদ কেন? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে মতভেদের মূল বিষয় উচ্চ বর্ণের হাত থেকে দলিতদের অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব আদায়। এই অধিকার আম্বেদকর যেভাবে বা যতটা চেয়েছিলেন, গান্ধীজি তার সঙ্গে সহমত ছিলেন না, তাই বিরোধের সূত্রপাত ঘটে। নেক্সট 1 নম্বর পয়েন্ট, অস্পৃশ্যতা বিষয়ে মত পার্থক্য। গান্ধীজি চেয়েছিলেন ভারতীয় সমাজের বহুকালের সামাজিক ব্যাধি অস্পৃশ্যতা দূর করা। ডক্টর আম্বেদকর চেয়েছিলেন বর্ণ হিন্দু বা উচ্চ বর্ণের হিন্দু থেকে নিম্ন বর্ণের হিন্দুদের আলাদা করা ও একটি স্বতন্ত্র গোষ্ঠীরূপে স্বীকৃতি আদায়ের মাধ্যমে তাদের উন্নতির বিধান করা। গান্ধীজি দরিদ্রদের স্বতন্ত্র গোষ্ঠীর স্বীকৃতি দিতে চাননি, সেজন্য মতবিরোধ ঘটে। নেক্সট 2 নম্বর পয়েন্ট, হরিজন শব্দের ব্যবহারের মতভেদ। গান্ধীজি দলিতদের ঈশ্বরের আপনজন বা হরিজন বলে অভিহিত করেন। অপরদিকে আম্বেদকর বলেন হরিজন শব্দটির অস্পৃশ্যতার একটি সুমিষ্ট নাম, তাই হরিজন শব্দটির আইনগত স্বীকৃতির ক্ষেত্রে তিনি বিরোধিতা করেন। 3, বর্ণ ব্যবস্থা নিয়ে মতভেদ। গান্ধীজি হিন্দু সমাজে চতুর্বর্ণ প্রথার বিশ্বাসী ছিলেন। তিনি একে বৃক্ষ ও ভারতীয় জাতীয় ভিত্তি এবং শূদ্রত্বকে ঈশ্বরের দান বলে মনে করতেন। আম্বেদকর চতুর্বর্ণের সম্পূর্ণ বিরোধিতা করেছেন। তিনি মনে করতেন এর ফলে সাম্য প্রতিষ্ঠায় বাধা আসবে এবং কঠোরভাবে শূদ্রত্বের অবসানের পক্ষপাতী ছিলেন। নেক্সট 4 নম্বর, অস্পৃশ্যতা বিরোধী সংঘ। 1932 খ্রিস্টাব্দে গান্ধীজির নিখিল ভারত অস্পৃশ্যতা বিরোধী সংঘ গঠনকালে ডক্টর আম্বেদকরের সদস্য থাকলেও পরে তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের কারণ ছিল এর পরিচালক সমিতিতে অস্পৃশ্য সম্প্রদায়ের প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। নেক্সট 5 নম্বর, পৃথক নির্বাচনের দাবি। আম্বেদকর লক্ষ্য করেছিলেন দলিতরা ভারতের সর্বোচ্চ ছড়িয়ে ছিটিয়ে থাকায় তারা সংখ্যালঘু হয়ে পড়েছে এবং এর জন্য তারা নির্বাচনে নিজেদের যথেষ্ট সংখ্যক প্রতিনিধিকে জেতাতে ব্যর্থ হয়। তাই আম্বেদকর দলিতদের জন্য পৃথক নির্বাচনে তথা রাজনৈতিক অধিকার দাবি করেন। গান্ধীজি দাবি করেন যে দলিতরা সংখ্যালঘু নয়, তারা হিন্দু সম্প্রদায়ভুক্ত। তাই তিনি গোলটেবিল বৈঠকে দলিতদের জন্য নির্বাচনের অধিকার দাবির বিরোধিতা করেন। এরপর সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার। গান্ধীজি মুসলিম ও শিখদের পৃথক নির্বাচন মেনে নিলেও দলিতদের পৃথক নির্বাচনের নীতি বিরোধিতা করে আমরণ অনশন শুরু করেন, কারণ তিনি উচ্চ বর্ণের হিন্দু ও দলিত হিন্দুদের পৃথক নির্বাচনের বিরোধিতা ছিলেন। অবশেষে অনশনরত গান্ধীজির প্রাণ সংশয় দেখা দিলে গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে স্বাক্ষরের মধ্যে দিয়ে বিরোধের নিষ্পত্তি ঘটে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন 3টি। তোমরা অবশ্যই কোশ্চেন 3টি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই কোশ্চেন 3টি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।